দুইজনকে আয়নাঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার আরমান নামে একজন, যিনি একজন জামাত নেতার ছেলে, যার ফাঁসি হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন জামাত নেতার ছেলে, যিনি সেনা কর্মকর্তা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আজমি। অতএব এনটিএমসি যা করেছে, জিয়াউল হাসান যা করেছে, তারেক আহমদ সিদ্দিকী যা করেছে, ডিজিএফআই, এনএসআই, এসবি থেকে শুরু করে ডিবি, যারা গুম খুন প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত কোনো না কোনো ফর্মে, তাদের এইটা হচ্ছে আমাদের দেশের আইন, স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান, প্রত্যেকটার সাথে একটা সাংঘর্ষিক জায়গা ছিল। আমরা ইতিমধ্যে দাবি করেছি, বাংলাদেশে গত 16 বছরের রেজিমে 4টা বড় গণহত্যা হয়েছে। তার ভিতরে প্রথম গণহত্যা হচ্ছে পিলখানা গণহত্যা, দ্বিতীয়ত হচ্ছে মতিঝিলে হেফাজতের উপরে শাপলা চত্বর গণহত্যা, তৃতীয় হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত, ছাত্রদল, শিবির মিলায়ে টোটাল বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে ব্লক রেট দিয়ে সারা বাংলাদেশে যে গণহত্যা হয়েছে। আর চতুর্থ বড় গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে। এবং আমরা প্রফেসর ইউনূসকে ইতিমধ্যে লিখিতভাবে বলেছি, সরাসরিও বলেছি যে এই 4টা গণহত্যার আলাদা কমিশন করে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করেন। আসসালামু আলাইকুম। জামাতের দুই নেতার ছেলে দুইজন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমানকে 10 বছর এবং 8 বছর তাদেরকে গুম করে রাখা হয়েছিল। এ বিষয় নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। চলুন আমরা তার মুখ থেকে জেনে আসি। দুইজনকে আয়নাঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার আরমান নামে একজন, যিনি একজন জামাত নেতার ছেলে, যার ফাঁসি হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন জামাত নেতার ছেলে, যিনি সেনা কর্মকর্তা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আজমি, এবং সে তার লং কোর্স যেটা ছিল সেই কোর্সে তিনি অত্যন্ত পেশাদার সোর্ট অফ অনার অফিসার ছিলেন। ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে 8 বছর পরে। এবং ব্যারিস্টার আরমানের খুব করুণ বাস্তবতার কথা আমরা পত্রিকাতে পড়লাম, সোশ্যাল মিডিয়াতে পড়লাম, যে 8 বছর তাকে চোখ বেঁধে রাখা হয়েছে। 8টা বছর শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য এবং অজু করবার জন্য তাকে শুধুমাত্র দিনের কিছু সময়ের জন্য চোখটা খুলে দেওয়া হতো। এবং এই কারণে যেটা হয়েছে, তার চোখ দুটো প্রায় ড্যামেজ হয়ে গেছে। সে খুব অল্প দূরত্বে, 3 থেকে 4 ফিট দূরত্বের বাইরে আর কিছু দেখে না। তার দুটো চোখে অপারেশন করা দরকার। তো একইভাবে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমির উপরও এই ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছে। তো এই দুইজনের বাহিরেও হাসিনুর রহমান, যিনি বীর প্রতীক, উনি দাবি করেছেন যে আরও মিনিমাম 30 থেকে 35 জন সে আয়নাঘরে উনি দেখেছেন, উনি যখন ছিলেন। তাদের কাউকে এখনও ছাড়া হয় নাই। আমরা ইতিমধ্যে দেখলাম যে গুম খুন নিয়ে যারা ক্যাম্পেইন করছেন গত অনেক বছর থেকে, মায়ের ডাক, সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা ক্যাম্পেইনার আছেন তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করেছেন, প্রতিবাদ করেছেন, ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গাতে গেছেন, সেনা প্রধানের সাথে দেখা করবার চেষ্টা করছেন এবং তাদের ডিজিএফআইয়ের প্রধানের কাছে তারা দাবিনামা পর্যন্ত উপস্থাপন করেছেন। ডিজিএফআইয়ের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল তারা এই বিষয়ে একটা আপডেট দেবেন। আমি যতটুকু জানি 2-3 দিন আগ পর্যন্ত মায়ের ডাকের সমন্বয়কের সাথে আমার যে কথা হয়েছে, ডিজিএফআই এখন পর্যন্ত কোনো আপডেট দেন নাই। তারা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছেন এবং ডিজিএফআই থেকে শুরু করে আপনারা জানেন যে শেখ হাসিনার যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিল জেনারেল তারেক আহমদ সিদ্দিকী, তার নেতৃত্বে জিয়াউল হাসান স্বীকার করেছে, ডিবি রিমান্ডের যে বক্তব্য এসছে, ওনাদের সর্বোচ্চ হুকুমেই এই গুম খুনগুলো করা হয়েছে। তো সেগুলোর ব্যাপারে ওরা দেশে এবং বিদেশের আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা আশা করব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে এখানে, সেটাকে সংস্কার করে আইনি কাঠামো পরিবর্তন করে যে প্রক্রিয়া শুরু করবার কথা রয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং টেকনিক্যাল সাপোর্টে, তারা এই কাজগুলো অবিলম্বে শুরু করবেন। আর এই কাজগুলোর সাথে আরেকটা বিষয় যেটা জড়িত হয়েছে, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান গ্রেফতার হওয়ার পরে যে আরি পাতান নামে যেটা হয়েছে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেটা এনটিএমসি, এই প্রতিষ্ঠানটা মানে ন্যাক্কারজনকভাবে আমরা পরবর্তীতে দেখলাম গণভবন দখল হওয়ার পরে যে 2500 গুরুত্বপূর্ণ মানুষের উপরে তারা এনক্রিপশন ভেঙে তারা মানে চুরি করে তথ্য মোবাইল থেকে বের করেছে এবং প্রত্যেক দিন এই শেখ হাসিনার কাছে তারা এই রিপোর্টটা প্রদান করতো। ইভেন আপনারা দেখেছেন যে গণভবন দখল হওয়ার পরে এটার অনেক ছবি ওখানকার ছাত্র জনতারা অনলাইনে দিয়ে দিয়েছে। সেখানে আমরা দেখলাম যে দিন তারিখ সহ যে এই শেখ হাসিনার সাথে এই অমুকের কি কথা হয়েছে, অমুক কি বলেছে, মুখ্য সচিবের সাথে সাবেক অমুকের কি কথা হয়েছে সেটা তারা বলেছে, এবং শেখ হাসিনার আশেপাশের আওয়ামী লীগের নেতারা কে কী করছে, সরকারের বিরুদ্ধে কি বলছে, হাসিনার বিরুদ্ধে কি বলছে, সেগুলো তারা রিপোর্ট করতো। এবং সবচেয়ে বেশি আমরা যেটা দেখলাম, সবচেয়ে বড় আকারে যেটা করেছে সেটা তারেক রহমান এবং তারেক রহমানের চারপাশের ক্লোজ মানুষদেরকে আড়ি পাতা, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং সেটা শেখ হাসিনাকে দেয়া। তো সব মিলিয়ে যেটা হয়েছে যে সংবিধানে আড়ি পাতার ব্যাপারে এবং অন্যান্য আইনের মাধ্যমে আমাদের আর্টিকেল 43-তে বলে দেওয়া আছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে
আড়ি পাতার সুযোগ আছে, সংবিধানে একটা এক্সেপশন বলে দেওয়া আছে। টেলিকমিউনিকেশন অ্যাক্ট আছে, টেকনোলজি অ্যাক্ট আছে, ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে, অনেকগুলো অ্যাক্টের মাধ্যমে, তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সব কিছুর সমন্বয়ে আড়ি পাতার একটা জায়গা, গোয়েন্দাগিরির একটা জায়গা, রাষ্ট্রসিদ্ধ আইনসিদ্ধ একটা ব্যাপার। কিন্তু যেই জিনিসগুলো আমরা দেখেছি এটা আসলে আইনের মধ্যে পড়ে না। এগুলো দেশকে রক্ষা করবার জন্য, দেশের নিরাপত্তা রক্ষা করবার জন্য, দেশের স্বার্থ রক্ষা করবার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য এখানে কোনো আয়োজন দেখলাম না। এই পুরো আয়োজনটা হলো শেখ হাসিনার মতো একটা অপদার্থ, অবৈধ স্বৈরাচারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার যে আয়োজন, এই আয়োজনের এক্সেপশন হিসাবে কনস্টিটিউশনের আর্টিকেল 43 ড্রাফট করা হয় নাই। অতএব এনটিএমসি যা করেছে, জিয়াউল হাসান যা করেছে, তারেক আহমদ সিদ্দিকী যা করেছে, ডিজিএফআই, এনএসআই, এসবি থেকে শুরু করে ডিবি, যারা গুম খুন প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত কোনো না কোনো ফর্মে, তাদের এইটা হচ্ছে আমাদের দেশের আইন, স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান, প্রত্যেকটার সাথে একটা সাংঘর্ষিক জায়গা ছিল। আমরা ইতিমধ্যে দাবি করেছি বাংলাদেশে গত 16 বছরের রেজিমে 4টা বড় গণহত্যা হয়েছে। তার ভিতরে প্রথম গণহত্যা হচ্ছে পিলখানা গণহত্যা, দ্বিতীয়ত হচ্ছে মতিঝিলে হেফাজতের উপরে শাপলা চত্বর গণহত্যা, তৃতীয় হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত, ছাত্রদল, শিবির মিলায়ে টোটাল বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে ব্লক রেড দিয়ে সারা বাংলাদেশে যে গণহত্যা হয়েছে। আর চতুর্থ বড় গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে। এবং আমরা প্রফেসর ইউনূসকে ইতিমধ্যে লিখিতভাবে বলেছি, সরাসরিও বলেছি যে এই 4টা গণহত্যার আলাদা কমিশন করে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করেন। গুম খুন, আড়ি পাতার নামে বাক স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে, বাংলাদেশের হাজার হাজার নাগরিককে যেভাবে হেয় করা হয়েছে, বিব্রত করা হয়েছে, তার প্রত্যেকটাকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এমনটা দেখতে চাই। এস্টের ফাদার এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।